নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নলেন গুড়ের রসগোল্লা। শীতকালে এই নলেন গুড়ের রসগোল্লা না খেলে শীতকালটা কিন্তু অসম্পূর্ণ। যারা কলকাতায় থাকেন তারা তো খুব সহজে দোকান থেকে কিনে খেতে পারেন, কিন্তু আমার মতো যারা কলকাতার বাইরে থাকেন তাদের পক্ষে এটা পাওয়া কিন্তু অসম্ভব। সেই কারণে আজ ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি, যাতে করে খুব সহজেই আপনারা আমার মতো এই নলেন গুড়ের রসগোল্লা ঘরেই বানিয়ে নিতে পারেন। আর সেই কারণের জন্য ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। নলেন গুড়ের রসগোল্লা বানাবার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ছানা। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি। আর এই ছানা বানানোর প্রসেসটা আমি বহু মিষ্টিতে বহুবার শেয়ার করেছি, তাই এখানে আর ডিটেলসে দেখাইনি। ছানাটাকে বানিয়ে নিয়ে তারপর জলটা হাত দিয়ে যথাসম্ভব চেপে বার করে আমি 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম। এখন দেখুন ছানাটা কিন্তু একদম শুকনো, এর মধ্যে কোনো এক্সট্রা ময়েশ্চার নেই। তবে খুব বেশি চেপে চেপে ছানা থেকে জলটা বার করবেন না, তাতে করে কিন্তু ছানার ভেতরে যে ফ্যাটটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে, আর তার ফলে রসগোল্লাটা শক্ত হয়ে যাবে। এদিকে কিচেন কাউন্টার টপের ওপরে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি, আর আগেই আমি কাউন্টার টপটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। হাতের এই অংশটা দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ছানাটাকে মেখে নিতে হবে, যাতে করে ছানার ভেতরের যে গুটিগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে ভেঙে গিয়ে ছানাটা একদম সফট হয়ে যায়, এবং তখন ছানাটাকে ইচ্ছে মতন শেপ দেওয়া যায়। আপনারা চাইলে থালার মধ্যে করেও মাখতে পারেন, তবে যেহেতু ছড়িয়ে মাখতে সুবিধা হবে তাই আমি কাউন্টার টপে নিয়ে নিয়েছি। 2-3 মিনিট মতন ছানাটাকে খুব ভালো করে ঠেসে মেখে নিয়েছি। ছানার যে দানাগুলো ছিল সেগুলোকে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ছানার সাথে মিশিয়ে আবারও মোটামুটি 2 মিনিটের জন্য একটু ভালো করে মেখে নেব। যে কোনো কোম্পানির গুঁড়ো দুধই আপনারা ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো দুধ দিলে রসগোল্লাটা যেমন নরম হবে, তেমন এর গায়ে খুব সুন্দর একটা শাইন আসবে, সেই কারণেই এখানে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করেছি। মিনিট 2 সময় ধরে ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে সুজি। এখানে কিন্তু মোটা সুজি বা পাতলা সুজি এরকম কোনো ব্যাপার নেই, হাতের কাছে ঘরে আপনাদের যে ধরনের সুজি থাকবে সেটাই কিন্তু 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করবেন। আজ আমি রসগোল্লা বানানোর জন্য এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছুই ব্যবহার করিনি, কেননা সুজি দিয়েছি, এটাই বাইন্ডিংয়ের কাজ করবে। তবে আপনারা কেউ যদি ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দিতে পারেন। এবারে আমি ঘড়ি ধরে এই মিশ্রণটাকে আরও একবার একটু ঠেসে নেব, মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। আর পুরো কাজটাই কিন্তু ঘড়ি ধরে করার চেষ্টা করবেন। এখন দেখুন 8-10 মিনিট বাদে দেখাচ্ছি রসগোল্লার এই মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে। হাতের মধ্যে যে ছানাগুলো লেগে যাচ্ছিল সেটাও আর লেগে নেই, আর কাউন্টার টপ থেকেও এটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে আসছে। তার মানে আমার কিন্তু এই ছানার যে মিশ্রণটা সেটা একদম তৈরি হয়ে গেছে, এটা একদম সফট হয়ে গেছে, তাই এখান থেকে আমি যে কোনো ধরনের শেপ এখন দিতে পারবো। এবার রসগোল্লাগুলোকে আমি বানিয়ে নেব, তবে আমরা যেহেতু হাতে করে বানালে তার মাপটা সবসময় সমান হয় না। দোকানের কারিগররা যেহেতু সবসময় বানায়, তাই তাদের একটা হাতের আন্দাজ আছে, আর সেই কারণের জন্য আমি এখানে রসগোল্লাগুলো একই সাইজে বানাতে এরকম একটা চামচের ব্যবহার করেছি। এভাবে যদি চামচ করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রসগোল্লা একই সাইজের তৈরি হবে। আগে আমি এভাবে চামচের সাহায্যে রসগোল্লার জন্য গোলগুলো বানিয়ে নেব, তারপর এখান থেকে আমি রসগোল্লাগুলো হাতে করে পাকিয়ে নেব। সমস্ত ছানা থেকে আমার অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রসগোল্লাগুলো হাতে পাকিয়ে নেব। তার জন্য একটা অংশ নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে আমি গোল করে নিচ্ছি। আপনারা এভাবে গোল করে নিয়ে একটা দেখে নেবেন, যদি কোনো ক্র্যাক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আরও 2-3 মিনিটের জন্য ঠেসে ভালো করে মেখে নিলেই হবে। আর আমি এখানে যেটা বানিয়ে নিয়েছি তাতে কিন্তু কোনো রকম ক্র্যাক তৈরি হয়নি, ভীষণই স্মুথ এবং সাদা ধবধবে একটা রসগোল্লা তৈরি হয়ে গেছে। এটাকে রেখে দিচ্ছি, আর এভাবেই সমস্ত রসগোল্লাগুলো আমি হাতে করে এবার পাকিয়ে নেব। আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু একটা করে নকুলদানা ভরে দিতে পারেন, তাতে করে নকুলদানাগুলো গলে যাবে যখন রসগোল্লাগুলো ফুটবে, এবং তার ফলে কিন্তু ভেতরে একটা বেশ ফাঁপা অংশের সৃষ্টি হবে, একদম দোকানের মতন। তবে আজ আমি এর মধ্যে নকুলদানা দিচ্ছি না। চিনি দিয়ে যে রসগোল্লা আমি বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি নকুলদানা দিয়েছি। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন।
সমস্ত রসগোল্লার বলগুলো বানিয়ে নিয়েছি। এবার রসটা রেডি করব, তাই যাতে এগুলো শুকিয়ে না যায় তাই যে কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকেছিলাম সেটা দিয়েই এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এখন চলে এলাম রস বানানোর প্রসেসে। আমি এখানে গ্যাসে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণে রসগোল্লা বানাবেন তার থেকে একটু বড় মাপের একটা পাত্র নিয়ে সেটার মধ্যে রস বানিয়ে রসগোল্লাগুলো ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে রসগোল্লাগুলো কিন্তু উল্টে পাল্টে নিজের থেকে ফুটে খুব ভালোভাবে সফট এবং স্পঞ্জি তৈরি হবে। যদি আপনারা ছোট পাত্র ব্যবহার করেন তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো করে ফুটতে পারবে না এবং তার জন্য রসগোল্লাগুলো ভালোও হবে না। এখন এই কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপ মেপে 4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দানা চিনি। নেড়ে চেড়ে এই চিনিটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একটু মিশিয়ে দিচ্ছি। আমি এখানে নলেন গুড়ের সাথে বা পাটালি গুড়ের সাথে একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে সম্পূর্ণটাই গুড় দিয়েও রসটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে যদি কেউ নলেন গুড় বা পাটালি গুড় না পান, সেক্ষেত্রে বাজার চলতি যে এসেন্সগুলো পাওয়া যায় পাটালি গুড়ের, সেই এসেন্সটা কিনে এনেও ব্যবহার করতে পারেন। তাতে করে পাটালি গুড়ের একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এই যে চিনিটা দিয়েছি সেটাকেই যদি প্রথমে একটু ক্যারামেলাইজ করে তারপর এর মধ্যে জল অ্যাড করেন তাহলে ফ্লেভারের পাশাপাশি নলেন গুড়ের মতন একটা লালচে রঙও কিন্তু পেয়ে যাবেন। এদিকে দেখুন চিনিটা সম্পূর্ণভাবে গুলে গেছে এবং জলটাও ধীরে ধীরে গরম হতে শুরু করেছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাটালি গুড়। এটা কিন্তু আমার পাটালি গুড়, যেহেতু আমি কলকাতায় গেলে একটু বেশি পরিমাণে গুড় কিনে এনে ফ্রিজে স্টোর করি, তাই থাকতে থাকতে এই গুড়গুলো কিন্তু সম্পূর্ণ গলে এরকম নরম হয়ে যায়। এবারে গুড়টা দেওয়ার পরে নেড়ে চেড়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমার পাটালি গুড়টা থেকে থেকে গলে গেছিলো, তাই এটা গুলে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। তবে আপনাদের যদি হার্ড পাটালি গুড় থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পাটালি গুড়টাকে একটু গ্রেট করে নিয়ে অথবা জলে একটু ফুটিয়ে ব্যবহার করবেন, তাহলে ঝটপট গুলে যাবে। এখন নেড়ে চেড়ে জলের সাথে এটা মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে জলটা যাতে ফুটে ওঠে তাই একটু সময় ঢেকে দিচ্ছি। এখন দেখুন রসটা টকবগিয়ে ফুটতে শুরু করেছে। এবার বানিয়ে রাখা রসগোল্লাগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে জায়গাগুলোতে ফুট ধরেছে ঠিক সেই জায়গার মধ্যেই রসগোল্লাগুলো দিতে হবে। আর রসগোল্লাগুলো কিন্তু একবারে সবটা দিয়ে দেবেন না, তাতে করে জলের টেম্পারেচারটা কমে যাবে এবং তখন কিন্তু রসগোল্লাগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাওয়ার ভয় থেকে যাবে। আর এই 1 কেজি দুধের ছানা থেকে আমি মোট 13টা রসগোল্লা বানিয়ে নিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের। এবারে এই রসগোল্লাগুলোকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঘড়ি ধরে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তবে এই সময় কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিট 10 পরে ফিরে এলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম প্রথমে রসগোল্লাগুলো যে সাইজের দিয়েছিলাম এখন কিন্তু এটা ফুলে মোটামুটি তার থেকে ডাবল সাইজের হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিচ্ছি এবং এটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য। একদম ঘড়ি ধরে এই সময়টা মেনটেন করতে হবে। 20-25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রসগোল্লাগুলোর গায়েও কিন্তু যেমন বলেছিলাম তেমন একটা সুন্দর শাইন চলে এসেছে। আর এগুলোকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে এই রসগোল্লাগুলো কিন্তু ফুটে গেছে। তবে এই রসগোল্লা বানানোর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে আমি যেরকম টাইম বলেছি সেই টাইমটা যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট এই রকম রসগোল্লা আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। রসগোল্লাগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে বুঝবেন যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা গ্লাসের মধ্যে আমি 4 ভাগের 3 ভাগ জল দিয়ে ভরে নিয়েছি। এবারে আমি রস থেকে তুলে নিয়েছিলাম যে রসগোল্লাটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন রসগোল্লাটা কিন্তু জলে দেওয়ার সাথে সাথে নিচে গিয়ে বসে গেছে, তার মানে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে রস অ্যাবজর্ব করেছে, তাই এটা ভারী হয়ে নিচে চলে গেছে। যদি এটা ভেসে থাকতো তাহলে আরও 2-5 মিনিট রসগোল্লাগুলোকে ফুটিয়ে নিলে রেডি হয়ে যেত। আমি জল থেকে তুলে রসগোল্লাটা এই রসের মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু এটাকে ফোটানো যাবে না, অতিরিক্ত ফোটালে আবার রসগোল্লাগুলো শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। আর যেহেতু এটা পাতলা শিরা তৈরি করা হয়েছিল তাই ঘন এবং আরেকটু বেশি মিষ্টি শিরার জন্য আমি ওপর থেকে হাফ কাপ পরিমাণে নলেন গুড় দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে নলেন গুড় না থাকে সেক্ষেত্রে পাটালি গুড়কে পরিমাণ মতন জলের মধ্যে দিয়ে একটু ঘন করে
ফুটিয়ে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে কখনোই এর গরম রসের মধ্যে কিন্তু ঠান্ডা নলেন গুড় বা ঠান্ডা রস দেবেন না, তাতে রসগোল্লা শক্ত হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 6-7 ঘন্টা রেখে দেবো, যাতে এই ঘন শিরাটাও রসগোল্লার ভেতরে খুব ভালো করে ঢুকে যেতে পারে। 6-7 ঘন্টা পর ফিরে এলাম। এখন রসগোল্লাগুলোও সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসগোল্লাগুলো আমার তৈরি হয়েছে। তবে আপনাদেরকে এখন আমি এই পর্যায়ে একটু কেটে দেখাচ্ছি। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখুন ভেতরে একদম দোকানের মতন যেরকম জালি তৈরি হয়, এখানেও সেরকম জালি তৈরি হয়েছে। আর এভাবে চাপলে ভেতর থেকে কিন্তু রসটাও বেশ সুন্দর করে বেরিয়ে আসছে। আর তারপরে এটা রেখে দিলে আবারও নিজের শেপটা রিটেন করে নিচ্ছে। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেভাবেই কিন্তু খুব সহজে ঘরে এই রসগোল্লা এখন থেকে বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।